রসুলপুর নামে এক গ্রামের সত্য কাহিনী নিয়ে আজকের আমাদের এই কাহিনী। গ্রামটি ছিল অত্যন্ত সাজানো গোছানো। গ্রামের লোকগুলিও ছিল অত্যন্ত সাদাসিধে প্রকৃতির। গ্রামের বেশিরভাগ লোক চাষবাস করেই জীবনযাপন করত। গ্রামের একটি ফাঁকা মাঠের বড় বটগাছটির তলায় সবাই গরমের সময় বিশ্রাম নিত। আর গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করত। কিন্তু গ্রামটিতে কয়েকদিন ধরেই চোরের উপদ্রব শুরু হয়েছে। তা নিয়েই সকালের দিকে চায়ের দোকানে আলোচনা চলতে থাকে। গ্রামটা আগে কত ভালো ছিল, আজ কয়েকদিন ধইরা গ্রামে যা শুরু হইছে তাতে গ্রামে বাস করাই অসুবিধা হইতেছে রে রতন। হ্যাঁ ভাই, তুমি ঠিকই কইছো। কাল রাইতে আমি আমার সাইকেলটা উঠানে রাখা ঘরে গেছি সবে মাত্র। একটু পরেই দেখি সাইকেলটা আর সেখানে নাই। কি করি বলতো? হ্যাঁ রে রতন ভাই, আমারও অনেক কিছু হারাইছে। বাইরে কোনো জিনিস রাখার উপায় নাই, রাখা যাওয়ার সাথে সাথে সেইটা কোথায় যেন হাওয়া হয়ে যায়। হ্যাঁ হারু ভাই, এইভাবে আর চলে না। গ্রামের পঞ্চায়েত সাহেবে ব্যাপারটা জানাইতেই হইব, না জানাইলে এর কোনো বিহিত হইব না। চল কাল সব পঞ্চায়েতের আমরা জানাবো। এই বলে তারা বাড়ি চলে গেল। সকাল হলে রতন দেখল গ্রামের মাঠের সেই বড় বটগাছটির সামনে অনেক লোক জড়ো হয়েছে। রতন মনে মনে ভাবলো, ব্যাপারটা কি? ওখানে অত লোকজন কেন? একবার গিয়া দেখে আসি তো। এই ভেবে সে সেই বটগাছের কাছে গিয়ে দেখে পঞ্চায়েত সাহেব বটগাছের বাঁধানো জায়গাতে বসে আছে। আর গ্রামের নাড়ু বলে একজন গ্রামেরই পাঁচুকে মাটিতে ফেলে খুব মারধর করছে। কিরে কর আর চুরি করবি? করবি আর চুরি? সত্যি সত্যি ক, চুরি করা জিনিস কোথায় রাখছিস? এমনই কর, নাহলে কিন্তু তোর মার বন্ধ হবে না। না পঞ্চায়েত সাহেব, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। আমারে ছাইরে দেন, ছাইরে দেন বাবু, ছাইরে দেন বাবু। বল বল, সত্যি কথা বল, এখনো সময় আছে। সত্যি কথা সব স্বীকার করে না, তাহলে তোর শাস্তি অনেক কম হবে। আমরা চুরি করিনি বাবু, আমাদের ছেড়ে দেন বাবু, আমাদের ছেড়ে দেন। আমরা চুরির ব্যাপারে কিছু জানিনি বাবু, ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন, দোহাই করেন বাবু। শুধু বললে তো হবে না, প্রমাণ করতে হবে। তা না হলে কি করে বুঝবো তোরা চুরি করিসনি? শুধু মুখে বললে তো সে কথা বিশ্বাস করা যায় না। পঞ্চায়েত সাহেব ওরা কইলেই হইব ওই চুরি করছে, আর চুরির জিনিস কোথাও লুকায় রাখছে। আচ্ছা তোরা সবাই চুপ কর, আর ওদের 3 দিন আমি সময় দিলাম। এই 3 দিনের মধ্যে হয় ওরা চুরির জিনিস ফেরত দেবে, তা না হলে ওরা প্রমাণ করবে যে ওরা চুরি করেনি। তারপর সবাই যে যার বাড়ি চলে গেল। বাড়ি গিয়েই পাঁচুর শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হতে লাগলো। তার শরীর আগে থেকেই ভালো ছিল না, তার উপর অত্যন্ত মার খেয়ে তার শরীরও অনেক খারাপ হয়ে গেল। এদিকে হয়েছে কি, নাড়ু বাড়িতে বসে তার বউয়ের সঙ্গে আলোচনা করতে থাকে। দেখলে তো গিন্নি কিভাবে পাঁচুডারে ফাঁসাই দিলাম। যেভাবে ওরে ফাঁসাইছি কেউ আর আমাদের সন্দেহটি করবে না। ও বেটা ওখান থেকে আর বের হইতে পারবে না। ও বেটা যা ফাঁসছে। সেটা তো না হয় বুঝলাম, কিন্তু তুমি যে কাজটা করলে ওটা মোটেও ঠিক করনি। পাশুকে যেভাবে মারলে
কাজটা একদম ঠিক হয়নি। আরে ছাড়ো দেখি, 2 দিন পর তো ওর অবস্থা আরো খারাপ হবে। ও তো আর প্রমাণ করতে পারবে না যে ওর চুরি করেনি। বেটা যাবে কোথায়? আর এদিকে আমি সমস্ত চুরির মাল বিক্রি করে অনেক পয়সা ঘরে নিয়ে আসবো। যা করবে করো, কিন্তু তোমার এই কাজটা মোটেও ভালো লাগছে না আমার। এদিকে 2 দিন পর পাঁচুর শরীর এতটাই খারাপ হয়ে গেল যে এক কথায় সে বিনা চিকিৎসায় ঘরে থেকে মারা গেল। পাঁচুর ঘরে গ্রামের কেউ একবার পাঁচুকে দেখতে পর্যন্ত এলো না। তার সমস্ত ক্রিয়াকার্য তার বউ ও ছোট্ট ছেলেটা একা একাই করল। দেখ দেখ, চোরের বউটা কিভাবে নির্লজ্জের মতো হেঁটে যাচ্ছে। লজ্জা শরম কিচ্ছু নাই। দেখ দেখ, সি সি। এই কথা শুনে পাঁচুর বউ কান্না করতে করতে বাড়ি চলে আসে। পাঁচুর বউ বারান্দায় বসে কান্না করছে। এমন সময় তার ছেলে এসে কান্না করতে করতে বলল, মা, ও মা, সবাই আমাকে চোরের ছেলে বলছে। চোরের ছেলে বলে আমাকে ডাকছে কেন বলো তো? আমার বাবা কি চোর ছিল? না বাবা না, তোর বাবা চোর ছিল না। ওরা সবাই ভুল বলছে। এই অপবাদ সহ্য করতে না পেরে পাঁচুর বউ তার ছেলেকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এই ঘটনা ঘটে যাওয়ার কয়েকদিন পর রাতে নারু আবার চুরি করতে বেরিয়েছে। যাই, অনেকদিন হলো চুরি টুরি করি নাই, হাতে পয়সা করিও তেমন নাই। যাই দেখি কোথাও কিছু পাই কিনা। আগে তো বোকা পাঁচুডারে যেভাবে ফাঁসাইছিলাম, এখন দেখি আবার কারে ফাঁসানো যায়। আগে চুরিটা তো করি। এই বলতে বলতে সে সামনে তাকিয়ে দেখে তার সামনে কেউ একজন কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নারু তা দেখে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে সে বলে, কে রে ওখানে? এত রাতে কে ওখানে? চুরি টুরির মতলবে বেরিয়েছিস বুঝি? সামনে আয় বলছি। গ্রামের চুরিগুলো তাহলে নিশ্চয়ই তুই করছিস। আবার হাসছিস কেন রে তুই? তোর আবার কি হলো? বলতে না বলতেই সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সেই পাঁচু, যে কয়েকদিন আগে মারা গেছে। তাকে দেখে নারু ভয়ে ঠক ঠক করে কাঁদতে থাকে আর বলতে থাকে, পাঁচু, ও পাঁচু, পাঁচু, ও পাঁচু, তুই 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 না কদিন আগে মারা গেছিস। তুই 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 এখানে কি করে এলি? ওরে বাবারে, তুই এখানে এলি কি করে? আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। ওরে বাবারে, ছেড়ে দে আমারে। তোরে ছেড়ে দেব? তোর জন্য আমার বউ বাচ্চা মরতে বাধ্য হয়েছে। তোর জন্য আমার পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে রে। তোরে ছেড়ে দেব? তোরে আমি কখনোই ছাড়বো না রে। এই সময় নারু তাকিয়ে দেখে তার সামনে একটি নরকঙ্কাল দাঁড়িয়ে রয়েছে। তাই না দেখে নারু আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে জোরে দৌড়াতে লাগলো। ওরে বাবারে, মারে আমারে মেরে ফেললো রে। আমারে বাঁচাও আমারে মাইরে ফেললো গো। ওরে বাবারে, মারে আমারে বাঁচাও। এই সময় নারু তাকিয়ে দেখে তাকে সেই কঙ্কালের হাতটি পিছন থেকে টেনে ধরেছে।
সে একটুও সামনের দিকে এগোতে পারেনি। আর পিছন থেকে আওয়াজ আসতে শুরু করেছে, আজ তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে, আজ তোকে আমি মেরে তারপরেই যাব। এই সময় নারু বলে ওঠে, আমি আমি এখনই সব স্বীকার করে নেব। আমাকে ছেড়ে দে আমাকে, আমাকে প্রাণে মারিস না, ছেড়ে দে আমারে। এরপর সেই কঙ্কাল তাকে ছেড়ে দেয়। নারু ছুটতে ছুটতে সোজা পঞ্চায়েতের বাড়ির দিকে যেতে থাকে। আর পেছন থেকে আওয়াজ আসতে থাকে, নারু যখন পঞ্চায়েতের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন সবেমাত্র সকাল হয়েছে। সে পঞ্চায়েতের বাড়ির দরজায় গিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে আর পঞ্চায়েত সাহেবকে ডাকাডাকি করতে থাকে। ওরে বাবারে, আমারে মেরে ফেললো গো, আমারে মেরে ফেললো, পঞ্চায়েত সাহেব বাঁচান আমারে। ওরে বাবা গো, মা গো, আমারে মেরে ফেললো গো, আমারে পাশু মেরে ফেললো। তখন দরজা খুলে পঞ্চায়েত সাহেব বেরিয়ে আসলেন। নারু, তুই তুই এত সকালে কি হয়েছে বল? তোর এরকম অবস্থা কি করে হলো? তখন নারু হাঁপাতে হাঁপাতে রাতের সব ঘটনা খুলে বলল এবং আগের যে চুরির ঘটনা ঘটেছিল, যে দায় পাঁচুর উপর সে তুলে দিয়েছিল, সেই সমস্ত চোরের দায় সে স্বীকার করে নিল। এরপর পঞ্চায়েত সাহেব নারুকে নিয়ে গ্রামের সকলের সামনে বসে এবং সেখানে নারুর সাজা হয়। আর গ্রামের সবাই তাদের ভুল সমস্ত কিছু বুঝতে পারে।